রাজধানীর গুলশান 1-এর ডিএনসিসি মার্কেটে আগুনে পুড়েছে কাঁচা বাজারের 250 দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতিমালা মেনে সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন এলজিআরডি মন্ত্রী। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে গুলশান 2-এর ডেল্টা ভবনে আগুন লাগলেও তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অন্যদিকে রাজধানীর বহুতল ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা পরীক্ষায় কাল থেকে শুরু হচ্ছে 15 দিনের অভিযান। শনিবার ভোর 5টা 25 মিনিট বনানীর ভয়াবহ আগুন রেশ কাটতে না কাটতেই আবারও আগুন লাগে গুলশানের ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচা বাজারে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়ায় ফায়ার সার্ভিসের সাথে যোগ দেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। তাদের সহায়তা করে মার্কেটের দোকানদার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় 2.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। পুড়ে যায় 250-রও বেশি দোকান। পরে ক্ষতিগ্রস্তদের অনেকেই এ সময় কান্নায় ভেঙে পড়েন। আগে যেরকম ভাবে ধ্বংস হয়েছে এখন সেভাবেই ধ্বংস হয়ে একদম কিচ্ছু নেই। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটে দুর্ঘটনা মোকাবেলায় সিটি কর্পোরেশন কোনো সহায়তা করেনি। আমরা একদম রাস্তার ফকির হয়ে গেছি ভাই, কিছুই নাই। এই প্রতিবার আশ্বাস দেওয়া হয়, প্রতিবার পুড়ে, আর আমরা প্রতিবার ক্ষতিগ্রস্ত হই, কেউ আমাদের খোঁজ রাখে না। সিটি কর্পোরেশনের কোনো সহায়তা আমরা পাইনি, বরং প্রতি মাসে আমরা 300 টাকা করে সিটি কর্পোরেশনে জমিদারি ট্যাক্স দিয়ে যাচ্ছি, যেটা সিটি কর্পোরেশন একদম জোর করে আমাদের কাছে নিয়ে যাচ্ছে। এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহ স্থানীয় সংসদ সদস্য। 2 বছর 3 বছর পরপরই এখানে আগুনে পুড়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, সর্বশান্ত হবেন, জানের নিরাপত্তা নিশ্চিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা দেখতে চাই না। আমরা চাই একটা স্থায়ী সমাধান। আমরা মার্কেটে যারা যারা আছেন, কারণ ওনাদেরকেও একটা ব্যবসায়ী পরিবেশ দিতে হবে, ওনারাও আমাদেরকে সাহায্য করতে হবে। কালেকটিভ ওয়েতে আমরা কিছু করতে চাই। আমরা মানব সৃষ্ট ঘটনার কারণে যদি কারো মৃত্যু হয়, সেটাকে আমরা অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসাবে গণ্য করব। কোনো কথাই শুধু না, বাস্তবে আমরা অ্যাকশনে যেতে চাই। সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে এবং আর্থিক করার মতো সরকারের নীতিমালা সাপেক্ষে করা হবে, কিন্তু আমাদেরকে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা লাগবে। ফায়ার সার্ভিস বলছে, মার্কেটে অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকায় আগুন ছড়িয়েছে দ্রুত। এখানে যদি বলেন যে ইন্ডিভিজুয়াল যে ক্যাপাসিটি, যে একটা এরকম মার্কেট থাকলে পরে তার একটা ক্যাপাসিটি থাকার কথা, 10 থেকে 15 মিনিট ফায়ার ফাইটিং করার কথা, সেটা অ্যাবসেন্ট ছিল। এর আগে 2017 সালে এই মার্কেটে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হন বহু ব্যবসায়ী। তবে সে সময় ফায়ার সার্ভিসের দেয়া বেশ কিছু সুপারিশ এখনও বাস্তবায়ন করা হয়নি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। একের পর এক আগুনের ঘটনা শুধুই দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে বলেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। ঢাকা চেম্বারের এক মত বিনিময় সভায় কথা বলেছেন তিনি। এতে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই মিলনায়তনে নিরাপদ কেমিক্যাল ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানান ডিসিসিআই সভাপতি ওসামা তাসির। রাসায়নিক ব্যবস্থাপনার জন্য একটি উপযুক্ত রাষ্ট্রীয় রাসায়নিক অবকাঠামো গড়ে তুলতে হবে। কারখানা ও গুদাম সরিয়ে নেয়াতে যেন ক্ষতির মুখে পড়তে না হয় সেদিকে খেয়াল রাখার দাবি জানান কেমিক্যাল ব্যবসায়ীরা। ব্যবসা বান্ধব হতে হবে আমাদের সবাইকে। ফায়ারের 2-3টা গাড়ি যদি রাখা যায়, অথবা এলাকার একটু ঝুঁকি কমবে। ঋণ করতে জানে ডেট অফ এক্সপায়ারি এবং ডেট অফ ম্যানুফ্যাকচারিং মাস্ট বি প্রিন্টেড ইন দ্য ব্যাগ কার্টুন, যাতে আমাদের পণ্যগুলো আসলে ম্যাজিস্ট্রেট সাহেবরা বা অন্যরা কোনো হয়রানি করতে না পারে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে ঝুঁকি বাড়ছে উল্লেখ করে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আবাসিক ভবন বা আবাসিক এলাকায় যে কোনো ধরনের কেমিক্যাল কারখানা এবং গোডাউন স্থাপন করা যাবে না। পুরাতন ঢাকার বিদ্যমান রাস্তা ও গলিপথ কমপক্ষে 20 ফুট প্রশস্ত করে রাস্তাসমূহ সবসময় বাধামুক্ত রাখতে হবে। পুরাতন ঢাকা শহরে স্ট্রিট হাইডেন স্থাপন করতে হবে। সভায় টিসিবির মাধ্যমে উচ্চমাত্রার দাহ্য পদার্থ আমদানির ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে সরকারের সাথে আলোচনার কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র। হাই ফ্লেমেবল যেগুলো 35টা দাহ্য পদার্থ বলা হয়, সেগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে টিসিবির মাধ্যমে ইম্পোর্ট করা যায়, তাহলে সেখানে একটা কন্ট্রোল থাকতে পারে। এছাড়া পরপর কয়েকটি আগুনের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। আজকের ঘটনা এবং অন্যান্য ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে। দুর্ঘটনার ব্যাপারে যেভাবে সতর্ক থাকবেন, ঠিক তেমনি ভাবে নাশকতার ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল কারখানা ও গুদাম সরিয়ে নেয়ার ব্যবস্থা হচ্ছে উল্লেখ করে পুরান ঢাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হোক তা চান না বলেও জানান মেয়র। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
রাজধানীর গুলশান মার্কেটে আগুনের পূর্ব সতর্ক ব্যবস্থা ছিল না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী। মন্ত্রী বলেন, উন্নত শহরেও ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, তবে সেগুলোর নিরাপত্তায় তাদের মতো উদ্যোগ নেওয়া হয়নি। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পরে দেশীয় পণ্যের আন্তর্জাতিক প্রচার প্রসারে শিল্প মেলা প্রসঙ্গে কথা বলেছেন মন্ত্রী। তিনি জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাল শুরু হচ্ছে 7 দিনের মেলা। এতে অংশ নিচ্ছে 116 নারী উদ্যোক্তা সহ 300টি দেশীয় প্রতিষ্ঠান। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে প্রতি বছরই নির্ধারিত সময় শিল্প মেলা করা হবে বলে জানান মন্ত্রী। প্রিকশন ছিল না, যে জায়গাগুলিতে আমাদের ল্যাকনেস আছে সেগুলি আমরা তুলে ধরছি। আনপ্লান বহু শহরে হয়ে থাকে, লন্ডনেও হয়ে থাকে। তারা যেভাবে এগুলিকে কন্ট্রোল করে, আমাদের সেইগুলি এখনো হয়ে যায় না। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়ালো। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আবু হেনা মোস্তফা কামাল নামের এই ব্যক্তি মারা যান। তিনি এফআর টাওয়ারের 11 তলা ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসের সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। মোস্তফা কামালের বাবার নাম আব্দুল মতিন। রাজধানী ভাসানটেকে বসবাস করতেন তিনি। এদিকে শনিবার এফআর টাওয়ার পরিদর্শনে আসে জনপ্রশাসন, গণপূর্ত মন্ত্রণালয় সহ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ভবনটির বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য বিষয়ে কাজ চলছে। ভবনের মালিক এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিয়ে একটি গণশুনানির আয়োজনের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। চতুর্থ ধাপে 107টি উপজেলায় ভোট গ্রহণ কাল। 6টি উপজেলায় ভোট হবে ইভিএম পদ্ধতিতে। সব পদেই একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে না 15টি উপজেলায়। এই ধাপে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 39 জন। নির্বাচনী পরিবেশ অনুকূলে রাখা এবং সহিংসতা বন্ধে সতর্ক অবস্থানে রয়েছে কমিশন। উপজেলা নির্বাচনে শতাধিক সংসদ সদস্যের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠলেও কয়েকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। চতুর্থ ধাপেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে 7 জন সংসদ সদস্যকে এলাকা ছাড়তে নির্দেশ দেয় ইসি। এ দফায় 122 উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও আদালত এবং কমিশনের স্থগিতাদেশের কারণে ভোট হবে 115 উপজেলায়। তবে ভোলা সদর, মনপুরা, চরফ্যাশন, শার্শা, গফরগাঁও, সাভার, কেরানীগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবিদার, 14 গ্রাম, কোম্পানীগঞ্জ, কসবা, পরশুরামের সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে 107 উপজেলায়। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 39 জন চেয়ারম্যান। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন। 2,55,40,704 জন ভোটারের জন্য 9,740টি ভোট কেন্দ্র প্রস্তুত রয়েছে। 107 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 276 প্রার্থী, আর ভাইস চেয়ারম্যান পদে 518 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 391 জন। এদিকে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চতুর্থ দফায় আরও কঠোর ব্যবস্থা নিয়েছে কমিশন। ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীদের উৎসাহিত করার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সকল আয়োজন শেষ করেছি। 34 প্লাটুন বিজিবি ছিল, গতকালকে আরও 3 প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে সখীপুরের জন্য। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে 56 জন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিটি উপজেলায় 1 জন করে থাকবে। নির্বাচনী সামগ্রী সহ অন্যান্য যে ফোর্স আছে তারা নির্বাচনী কেন্দ্রে চলে গেছেন। প্রতি 3টি কেন্দ্রের জন্য আমরা একটি করে মোবাইল টিম কার্যরত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড সহ ঝুঁকিপূর্ণ উপজেলাতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আর ফেনী সদর, কক্সবাজার সদর, ময়মনসিংহ সদর, মুন্সিগঞ্জ সদর, বাগেরহাট সদর এবং পটুয়াখালী সদরে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে। এদিকে 30 মার্চ রাত 12টা থেকে 24 ঘণ্টা নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। কাউসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। শিগগিরই বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কমিটির ঘোষণা আসছে। এতে বয়স নয়, বরং দলের প্রতি আনুগত্যকেই প্রাধান্য দিতে চান বিএনপি নেতারা। আর একসাথে কাজ করার প্রত্যয়ের কথা জানিয়েছেন নতুন কমিটির পদপ্রত্যাশীরা। 2016 সালে 2 বছর মেয়াদ শেষ হলেও জাতীয়তাবাদী ছাত্র দলের জাতীয় সম্মেলন কিংবা নতুন কমিটি হয়নি এখনো। ডাকসু নির্বাচনের পর এ নিয়ে নড়াচড়া শুরু হয়েছে। এরই মধ্যে নতুন কমিটি ঘোষণা করতে পদপ্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র, সর্বশেষ শিক্ষা সনদ,
ব্যক্তিগত সর্বশেষ রাজনৈতিক বিবরণ সহ বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ছাত্রদলের নেতৃত্ব ছাত্রদের মধ্য থেকেই হবে, সেক্ষেত্রে বয়সের নির্দিষ্ট একটি বয়সের ফ্রেমে বেঁধে রেখে ছাত্র নেতৃত্ব নির্বাচন করা ঠিক না, কিন্তু তাদেরকে অবশ্যই ছাত্র হতে হবে। নতুন কমিটির বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন পথপ্রত্যাশীরা। দল যাকে নেতৃত্ব দিবে তার নেতৃত্ব মেনেই আমরা ইনশাল্লাহ রাজপথে আন্দোলন সংগ্রাম করবো গণতান্ত্রিক। নতুন কমিটির কাছে আমাদের প্রত্যাশা অবশ্যই তারা ইনশাল্লাহ যোগ্যতার সাথে তাদের মেধা বুদ্ধির মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে নিবে। কমিটি গঠনের ক্ষেত্রে দেশনায়ক তারেক রহমান যার হাতে নেতৃত্ব তুলে দিবেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী তার নেতৃত্বকে মেনে নিয়ে আগামী দিনে যেই লড়াই, সেই লড়াই অব্যাহত রাখবে। ছাত্র রাজনীতিতে বয়সের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনার মধ্যেও নতুন কমিটিতেও তা আমলে নিচ্ছে না বিএনপি। এখানে আমরা বয়সটাকে খুব বেশি প্রাধান্য দেব না। দলের মধ্যে যারা ছাত্র রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট, যাদের ত্যাগ আছে, শ্রম আছে, সেই বিবেচনাকে আমরা প্রাধান্য দিব, যার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল আবারও ঘুরে দাঁড়াবে। ছাত্র সংগঠনটির নতুন কমিটি সামনের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাবাদী দলের সাবেক ছাত্র নেতারা। একটা শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। নিজেদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমগুলোতে শক্তিশালী ইউনিয়ন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন সাংবাদিক নেতারা। গণমাধ্যমকে বাঁচিয়ে রাখতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি বলেও মত দিয়েছেন তারা। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় এসব কথা উঠে আসে। ঝুঁকিপূর্ণ ও জীবন উৎসর্গকারী পেশা হিসেবে উল্লেখ করে সাংবাদিকরা বলেন, সাম্প্রতিক সময়ে এই পেশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। 33টিরও বেশি চ্যানেল অলরেডি অন এয়ারে আছে, আরও কিছু পারমিশন পেয়েছে যারা তারা অন এয়ার আসার চেষ্টা করছে, কিন্তু অলরেডি আমরা ক্রাইসিসে পড়ে গেছি। জোড়াতালি দিয়ে ঠিক করার মতো ব্যাপার নয়, একটি আইনি কাঠামো থাকতেই হবে। এই পেশায় সংকট আরও ঘনীভূত হওয়ার আগেই সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজুন। বার্তা বা অনুষ্ঠান বিভাগ বন্ধ না করে আরো বিকশিত করুন। শুধু লাভ ক্ষতির অঙ্কে চ্যানেলকে বিবেচনা করবেন না, এটা হলো আমাদের প্রত্যাশা। সরকার, মালিক, বিজ্ঞাপনদাতা ও কেবল অপারেটরদের সমন্বিত উদ্যোগই পারে গণমাধ্যমকে টিকিয়ে রাখতে। যে স্ট্রং ইউনিয়ন যদি থাকে তাহলে মালিক পক্ষ কিন্তু অনেকভাবেই কিন্তু তারা প্রোটেক্টেড থাকেন, অনেক সময় কিন্তু তারা দাঁড়াতে পারে মালিক পক্ষের সমস্যাগুলো নিয়ে। 5 থেকে 6 কোটি টাকা রেভিনিউ মানে আর্ন করতেন তিনি, এটা ছিল নেট প্রফিট। সেই চ্যানেল এখন বেতন দিতে পারছে না। শক্তিশালী ইউনিয়ন থাকতো তাহলে কিন্তু আজকে আমি বেতন আটকায় রাখতে পারতাম না। সাংবাদিকদের সুরক্ষায় সরকার আন্তরিক বলে জানান তথ্যমন্ত্রী। এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আসুন এই টেলিভিশনকে সংকট থেকে আমরা বের করে আনি এবং এটি যে সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনার দুয়ারকে আরো অবারিত করে রাষ্ট্র গঠনে সবাই একযোগে কাজ করি। এদিকে 1 এপ্রিল থেকে বাংলাদেশে ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে কোনো বিজ্ঞাপন প্রচার করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী। ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে আইন প্রয়োগ করা হবে। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বঙ্গবন্ধুর খুনিসহ বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে শাস্তি নিশ্চিত করতে চায় সরকার এবং তার জন্য তারা কাজও করছে। সিলেটে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। দোষী সাব্যস্ত সবগুলোকে আমরা স্বদেশে ফিরিয়ে আনার জন্য যা যা করার সেই সব প্রচেষ্টা চালু করেছি, শুরু করে। আমেরিকায় যে খুনি আছে, যে কোনো খুনি, ডাজ নট ম্যাটার কোন, সব খুনিদের আমরা স্বদেশে এনে তার বিচার, কারণ অন্যান্য দেশে যখন খুনি হয় তারা ওদেশে বিচার করে। শুধু আমরা সেই একই জিনিস চাচ্ছি, লেভেল প্লেইং ফিল্ড। এসএসসির মতো এইচএসসিতেও প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, গুজব ছড়ানোর অপকর্মের সাথে কারো সম্পৃক্ততা পেলে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধুমাত্র অবকাঠামো নয়, শিক্ষা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে।
নোয়াখালীর বেগমগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার মা মেয়ে সহ 4 জন নিহত হয়েছে। বিকেলে উপজেলার একলাশপুরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত 2 জন চিকিৎসাধীন রয়েছেন। ফেনী থেকে নোয়াখালীগামী বাসটি পাশ কাটিয়ে যাবার সময় অটোরিকশাকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার মধ্যে থাকা 3 জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মুজাহিদপুরের খোদেজা ও তার মেয়ে পলি, অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ শাকিব ও সোনাইমুড়ি উপজেলার ইব্রাহিম রাজু। 21 পদকজয়ী সঙ্গীত শিল্পী খুরশিদ আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ভোর রাতে বগুড়া রংপুর মহাসড়কের চারমাথা এলাকায় তার প্রাইভেট কার একটি ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। খুরশিদ আলমের ভাই জানান, এক আত্মীয়ের বাসা থেকে হোটেলে ফিরছিলেন তিনি। মাথায় আঘাত পাওয়ার পাশাপাশি তার 4টি দাঁত ভেঙে গেছে। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বগুড়ার জিয়াউর রহমান মেডিকেলের চিকিৎসকরা। নওগাঁর মহাদেবপুরে দই খেয়ে বাবা মা এবং সন্তানের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে উত্তরগ্রাম ইউনিয়নের চকজুথুরি গ্রামের অর্জুন সরকার হাট থেকে দই কিনে আনেন। রাতে দই খাবার কিছুক্ষণ পর 3 জনই অসুস্থ হলে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে অর্জুনকে রাজশাহী মেডিকেল এবং ছেলে অনন্যকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ভোরে 3 জনই মারা যান। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। নিউজিল্যান্ডে 2টি মসজিদে হামলার জেরে বাংলাদেশের উগ্রপন্থীরা সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। প্রতিশোধ পরায়ণতা থেকে যে কোনো সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এই মুহূর্তে কোনো হামলার শঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি। দুপুরে এফডিসিতে সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান পুলিশের এই ডিআইজি। জঙ্গিবাদের বিস্তার ঠেকাতে নিরাপদ ইন্টারনেটের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি পরিবারকেও এগিয়ে আসার আহ্বান জানান মনিরুল ইসলাম। এ সময় উগ্রপন্থা থেকে দূরে রাখতে সন্তানদের মননশীল হিসেবে গড়ে তোলার উপর জোর দেন তিনি। নিউজিল্যান্ডের ঘটনার পরে কারো কারো ওই সুপ্ত উগ্রবাদী চিন্তা সেটির আমরা দেখেছি সক্রিয় হয়েছে। আমরা তাদের কোনো সহিংস ঘটনা অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতা বা প্রতিশোধ পরায়ণতা থেকে যাতে কোনো পাল্টা ঘটনা ঘটাতে না পারে সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সমূহ সকলেই প্রস্তুত আছি। ফলে এখানে কোনো ঘটনা আমরা আশা করি ঘটবে না। নাটোরে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাকের চাষ, ফলে কমছে কৃষি জমি এবং অন্যান্য চাষাবাদ। এছাড়া তামাক পোড়ানোর চুল্লির কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কৃষকদের আশেপাশের বাড়ির মানুষ। নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর, বড় ময়না, রায়পুর, পানঘাটা, পালহারা, দুয়ারিয়া, এবি, দুরদুরিয়া, কদিমচিলান এলাকায় অন্যান্য ফসলের পাশেই চাষ হচ্ছে তামাক। আগাছা ও পোকামাকড় দমনে ব্যবহার করা হচ্ছে কীটনাশক। এছাড়া জমির পাশে আর তামাক চাষিদের বাড়িতে তামাক পোড়ানোর জন্য চুল্লি তৈরি করা হচ্ছে। ফলে অন্যান্য জমিতে আগের মতো ধান বা অন্যান্য ফসলের চাষ হয় না বলে জানিয়েছেন কৃষকেরা। তামাক স্বাস্থ্যের জন্য খারাপ, আবার জমির জন্য খারাপ। অন্য ফসল মানে পাশের জমিতেও নষ্ট করে। এখন ধরেন তামাক রেডি হয়ে গেছে জমিতে, চুলা টোলা বানায়া আর কি তামাক পুড়াই নিয়ে শুরু করব। তামাক চাষিরা জানালেন, তামাক চাষ করে কখনো লোকসান দিতে হয়নি। তাছাড়া বাড়ি থেকে এসে নিয়ে যায় বলে উৎপাদিত তামাক বিক্রি করতেও কোনো ঝামেলা পোহাতে হয় না। অন্যান্য ফসল আবাদ করে আমাদের লাভ খুবই কম হয়, সীমিত। 1 একর প্রতি কাঠ থাকলে 3000 টাকা করে নগদ ব্যাংক অ্যাকাউন্টে লোন দেবে এবং প্লাস সার দেবে। একটা নির্দিষ্ট মূল্যে গ্রেডিং পদ্ধতিতে আর কি দাম দিচ্ছে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের তামাক চাষে নানাভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। পরিবেশের দিক থেকে খারাপ, জমির দিক থেকে খারাপ হয়, এটা আমরা কিছুকে উদ্বুদ্ধ করে এখান থেকে আমরা অন্য ফসলে, কুইক গ্রোয়িং ফসলে বা দ্রুত বর্ধনশীল ফসলে, লাভজনক ফসলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। চিকিৎসকরা জানান, তামাক ব্যবহার যেমন স্বাস্থ্যগতভাবে ঝুঁকিপূর্ণ, তেমনি ঝুঁকিপূর্ণ এর চাষাবাদ এবং প্রক্রিয়াজাতকরণও। চোখে, নাকে, মুখে, জিহ্বাতে সব জায়গায় কিন্তু নিকোটিন জমবে এবং এই নিকোটিন জমে প্রত্যেকটা লোকের খুব বেশি আয়ু হবে না এবং তারা আস্তে 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 অক্ষম হয়ে যাবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে গত বছর এই জেলায় 100 হেক্টর জমিতে তামাকের চাষ হয়েছিল। চলতি মৌসুমে 90 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। তবে কৃষকদের হিসেবে তা আরও বেশি। টিবিসি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে শাহবাজপুর সেতুটি দেখলে যে কেউ আঁতকে উঠবে।
কয়েক বছর ধরেই জরাজীর্ণ ভঙ্গুর এই সেতু দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোনো সময় সেতু ভেঙে করতে পারে প্রাণহানি, বন্ধ হয়ে যেতে পারে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ। এটা বড় কোনো ভূমিকম্পের দৃশ্য না, ভয়ঙ্কর এই কম্পন দৃশ্য ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতু। 1966 সালে সরাইলে তিতাস নদীর ওপর নির্মাণ করা হয় এই সেতু। মুক্তিযুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে ঢাকা সিলেট সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর সেতুটি আবারও চলাচলের উপযোগী করা হয়। এরপর দীর্ঘদিন আর সংস্কার হয়নি। 2016 সালে সেতুর মাঝের স্প্যানে ফাটল দেখা দেয়। পরে মাঝখানে 200 ফুট বেইলি ব্রিজ সংযুক্ত করে জোড়াতালি দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। তবে যে স্প্যানে বেইলি ব্রিজ তা এখন পুরোপুরি ক্ষতিগ্রস্ত। ঝুঁকিপূর্ণ এই সেতুর 8 থেকে 10 জায়গায় রেলিং ভেঙে গেছে, ফাটল ধরেছে একাধিক স্থানে। প্রতিদিন জরাজীর্ণ এই সেতু দিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করে। যে কোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে প্রাণহানি। গত সপ্তাহে আমরা দেখছি যে একটা বড় ধরনের আশঙ্কা কেন হওয়ার সম্ভাবনা ছিল। যখন মনে হয় এটার উপরে উঠছি আমরা, তখন মনে হয় এই যে আমরা নিজে চলে গেলাম গাড়ি নিয়ে। শুধু ভয় না, ভয়ঙ্কর অবস্থাতে এখানকার বড় ধরনের রিস্ক নিয়ে গাড়ি চালান ব্রিজের উপর দিয়া, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। যত দ্রুত সম্ভব এই সেতুর কাজ সম্পূর্ণ করা আমাদের দাবি। 2017 সালের জুলাইয়ে পাশে নতুন একটি সেতু নির্মাণ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। 2 বছরে 70% কাজ শেষ হয়েছে। আগামী 2 মাসের মধ্যে সেতুর কাজ শেষ হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। পাশের যে বেলেটা ক্ষতিগ্রস্ত অবস্থায় সেটা মেরামত কাজ করা হয়, এভাবেই চলছে। জুন মাসের মধ্যে সেতুটাকে চালু করে দেওয়া, যাতে নতুন যে সেতু আছে এর উপর দিয়ে গাড়ি সহজে চলাচল করতে পারে, এই ব্যবস্থা করা। বড় দুর্ঘটনা ঘটার আগে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি এই পথে চলাচলকারীদের। ডিবিসি নিউজ ডেস্ক। সময়ের সাথে আজুবা এই স্লোগানে কুমিল্লায় উদ্বোধন হলো আজুবা ইলেকট্রনিক্সের 3য় ক্লাসিক শোরুম। মঙ্গলবার বিকেলে কুমিল্লার সিটি কর্পোরেশনের লাকসাম রোডের 7 তলায় শোরুমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় আজুবা ইলেকট্রনিক্সের সিইও শাহেদুল আলম খান, এক্সিকিউটিভ ডিরেক্টর সেলিম খান সহ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় ধাপে ধাপে সারা দেশে আজুবা ইলেকট্রনিক্সের 12টি শোরুম উদ্বোধন করা হবে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো নিখিল সেন স্মরণ এবং বৃষ্টি ও দোলার জন্য পংক্তিমালা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন ছিল সংস্কৃতি কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন নিখিল সেন এবং চকবাজারে আগুনে নিহত আবৃত্তি শিল্পী বৃষ্টি ও দোলার স্মরণের এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পীরা। তাদের কবিতা ও কথনে মূর্ত হয়ে ওঠে স্বজন হারানোর বিষাদগাথা। আমাদের বিষণ্ণতার শুরু 20 ফেব্রুয়ারি থেকে। এ সময়ে ক্রমান্বয়ে বাড়তে থাকা অগ্নিকাণ্ডের ঘটনা ও এর প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। দুর্ঘটনা ঘটার আগেই কেন আমাদের সমস্ত রকম প্রস্তুতিমূলক ব্যবস্থা থাকবে না? ভবনের মালিকেরা তারা মানুষের জীবন নিয়ে এইভাবে কেন ছিনিমিনি খেলবে? একের পর এক মানবিক বিপর্যয়কে আমরা দুর্ঘটনা বলে আর কতদিন চালাবো? এ সময় বৃষ্টি ও দোলার স্মৃতি স্মরণে আবৃত্তি পদক প্রবর্তনের ঘোষণা দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বৃষ্টি ও দোলার পরিবারের সদস্যরাও। কাব্যপংক্তি উচ্চারণের মধ্য দিয়েই শিল্পীরা শ্রদ্ধা জানায় নিহত বৃষ্টি, দোলা ও বরেণ্য সংস্কৃতিজন নিখিল সেনের স্মৃতির প্রতি। তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছি পারি, যেখানে যে হারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।